তার পাপ হয়েছে সে কেন শেখ হাসিনার মন্ত্রণালয়ে গেল? আরে বাবা, শেখ হাসিনার মন্ত্রণালয় তো সেনার প্রধানও ছিল, শেখ হাসিনার মন্ত্রণালয়ে তো অনেক সচিবরা ছিল, শেখ হাসিনার এতে তো অনেক পুলিশ অফিসার ছিল, অনেক মিলিটারি অফিসার ছিল, তাহলে তাদের কি হচ্ছে? এটা তো বিমান দুর্ঘটনা বলবেন, না আমাদের শিশু হত্যা বলবেন? তাহলে ওরা কিসের জন্য এখানে আছেন? কেন এখানে আছেন? কি করতে তারা আছেন? আমার 20 জন শিশু, এইভাবে নিরপরাধ শিশু মারা যাবে, তার দায় দায়িত্ব কেউ নেবে না? আপনি বলেন যে বার্নিং ইউনিট হাসপাতালটা করে কি সামন্তলাল কোনো পাপ করেছিল? তার পাপ হয়েছে সে কেন শেখ হাসিনার মন্ত্রণালয়ে গেল? আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের ভবনের উপরে যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলো, অবশ্যই আমরা প্রথমে শোক জানাচ্ছি, শোক জ্ঞাপন করছি যারা নিহত হয়েছেন, পাইলট সহ, মাইলস্টোন কলেজের শিক্ষার্থী সহ। এর মধ্যে অনেক ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে, এটি কতটা ইউজুয়াল কিংবা আনইউজুয়াল। দুর্ঘটনা তো দুর্ঘটনায়, কিন্তু তার পেছনে অনেক ধরনের রহস্য অনেক সময় লুকিয়ে থাকে। আসলে এর পেছনে কোনো রহস্য আছে কিনা সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আহ সাবেক সংসদ সদস্য, সাবেক সেনা কর্মকর্তা, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। আখতারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথম প্রশ্ন করতে চাই যেটি আপনার কাছে, যে এর দায় কার? যেই প্রায় 20 জন মানুষ নিহত হলেন, প্রায় 200 মানুষ আহত হলেন, একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হলো, এর পেছনে আপনি কাকে দায়ী করবেন? আসলে ধন্যবাদ। স্বাগত মতো কিছু নাই, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে, হেভি হার্ট আমি আপনার সামনে আসছি। ইটস ভেরি অত্যন্ত মর্মাহত। এটা তো বিমান দুর্ঘটনা বলবেন, না আমাদের শিশু হত্যা বলবেন? এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? আপনি বিমান দুর্ঘটনাটা অস্বাভাবিক কিছু না, হতেই পারে, জি। কিন্তু শিশু হত্যা হবে কেন? সেই বিমানটি কেন, কি কারণে একটা আহ, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এরকম স্কুল বিল্ডিং এ গিয়ে পড়বে? তার মানে তার যে সারাউন্ডিং সেফটি মেজারমেন্ট যেটা নেওয়ার কথা, সেটা কি নেওয়া হয়েছে? এটা তো আমরা জানি এটা প্রশিক্ষণ বিমান, এটা যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। এবং আরো দেখতে পারলাম যে এটি পাইলটের আজকে প্রথম একক প্লেন চালানো। আমরা ছোট সময় দেখছেন সাইকেল চালাইতে গেল, প্রথম যখন সাইকেল চালায়, সাইকেল নিয়ে পড়ে, কখনো পুকুরে পড়ে, কখনো রাস্তার ড্রেনে পড়ে, নালায় পড়ে। একা যখন সাইকেল চালাতে যায় তখন কিন্তু সবাইকে সাবধান থাকতে হয়। তো এই ছেলেটাকে, এই অফিসারটাকে যখন প্রশিক্ষণে পাঠানো হলো, এটা ফ্লাইট লেফটেন্যান্ট, এবং যার কেরিয়ার আমরা দেখতেছি ভালো, সেটা ক্যাডেট কলেজের ছেলে, চৌকস ছেলে, ধরে নিচ্ছি আমরা সে একজন ভালো পাইলট, এবং সে তার প্রাথমিক প্রশিক্ষণগুলো ভালো করেছে। এবং তাকে যখন একা চালাতে দেওয়া হচ্ছে, তখন নিশ্চয়ই তার প্লেনটা ভালো করে চেক করা হয়েছে, দেখাশোনা করা হয়েছে, অনেক করে তারপরে তাকে সেখানে তাকে বসিয়েছে। তারপরে তার ইনস্ট্রাক্টর নিশ্চয়ই তাকে গাইড করেছে, তাকে বলেছে এবং পরিচালনা করার জন্য তাকে পাঠিয়েছে। এমন তো না সে আহ, স্কুলের ছেলের মতো ঘর থেকে বেরিয়ে মা বাবার অগোচরে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লো, জি। নিয়ে বাড়িতে দুর্ঘটনা, তা তো না। এটা আমি একটা প্রশিক্ষণ। প্রশ্ন করি এখানে, একটি প্রশ্ন করি। আহ প্রশিক্ষণের জন্য যে পাইলটরা বিমান নিয়ে বের হন, তার পেছনে আমরা জানি যে আরেকটা, যেমন ইনস্ট্রাক্টরের কথা বলছেন, যে ইনস্ট্রাক্টর একটা ফ্লাইটে থাকে বা বিমানে থাকে, এখানে কি তার ব্যত্যয় ঘটেছে, নাকি এরকমটা হতে পারে, একা একা ফ্লাই করতে পারে? এখন তো ধরুন প্রশিক্ষণ আধুনিক হয়ে গেছে, এখন তো আপনি ডিজিটাল কন্ট্রোল করতে পারেন, বলতে পারেন, তবে একজন ইনস্ট্রাক্টর তো অবশ্যই পিছনে আছে। একজন তাহলে ইনস্ট্রাক্টর সেটা তো তাকে কোথায়? প্লেনটা চেক করে দিয়ে তাকে তাহলে ফ্লাই সেই করার সেই পারমিশন দিয়েছে। সেই বিমানটি কোথায়? না, সে বিমান থাকবে কেন? সে নিচে গ্রাউন্ড থেকে সে ইনস্ট্রাকশন দিচ্ছে, গ্রাউন্ড থেকে আচ্ছা, সে গ্রাউন্ড বলছে। থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এখন আচ্ছা এখন আচ্ছা। স্টিমুলেশন করতে পারেন আপনি, এখন আপনার আপনি ইন্টারনেটে দেখতে পারেন তার সবকিছু অ্যাক্টিভিটিস। বিকজ এটা তো এখন, এখন সিমুলেশন করা যায়, এখন তো আপনার প্লেনের ছবিগুলো দেখা যাচ্ছে। আপনি তো ডিজিটাল যুগ, এখন তো ওই যুগ না। ওই ছেলেটা কি করতেছে না করতেছে, এটা তো পুরো প্লেনটাও তো আপনার জি। সিসি ক্যামেরার মধ্যে আছে। সেখানে পাইলট আচ্ছা। তো দেখতেছে, তার যে ইনস্ট্রাক্টর পাইলট সেও তো দেখতেছে, তাকে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হচ্ছে। তাই দেখানো উচিত, তাই করা উচিত, সেটাই করা উচিত। কিন্তু এখন যদি যেভাবে আমাদের বিমান বাহিনীর বেপরোয়া ভাব দেখতেছি, যে সমস্ত কথাবার্তা আজকে শোনা যাচ্ছে, মানুষ বলতেছে, সেগুলো বলার আগে আমি বলতে চাই
আজকে কিন্তু আমরা আগামীকালকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছি, কিন্তু জাতীয় কোনো অ্যালার্টনেস তো দেখতে পাচ্ছি না। কয়েকশো ছেলে মেয়ে আজকে মিসিং, তারা কে কোন হাসপাতালে আছে জানতে পারছে না, হয়েছে হাল্লাগোলা চলতেছে। তারপরে দেখা গেল যে আর্মি কেন প্রম্পট অ্যাকশন নিয়েছে, কেন তাড়াতাড়ি গিয়েছে, মিডিয়া কেন তাড়াতাড়ি কাভার করেছে, এইটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। এখানে সেনাবাহিনীকেও দোষারোপ করার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে, অর্থাৎ সেনাবাহিনী কেন এত তাড়াতাড়ি চলে গেল। কারণ সেনাবাহিনীর কাছে ঘটনাটা ঘটেছে, খুব দূরেও না। এখানে সেনাবাহিনী অলরেডি মাঠে আছে, তারা কি বসে থাকবে অর্ডারের জন্য? তারা গিয়েছে, আমি সেটা যাচ্ছি না। আবার কিন্তু আবার আজকে দেরিতে আপনাদের কিন্তু প্রশ্ন মিডিয়াতে, উঠতো, দেরিতে আমি কিন্তু প্রশ্ন আপনার উঠতো। কাছে, না না হ্যাঁ দিয়ে যেগুলো প্রশ্ন উঠতো একই অবস্থা। কিন্তু আমার প্রশ্ন আপনাদের মিডিয়াদের কাছে, যে যে মিডিয়াটা কিভাবে কন্ট্রোল দেখেন, এখানে শিশু হত্যা হয়েছে, বাচ্চা দেখে মারা হয়েছে, এটা বলছেন না। বিমান দুর্ঘটনায় 20 জন ছাত্র মারা গেছে, এটা কিন্তু নিউজ হেডলাইন না। হেডলাইন একজন ফ্লাইট লেফটেন্যান্ট মারা গেছেন, তার নিউজ হেডলাইন, এবং তার কান্নার ছবি, তার পরিবারের কান্নার ছবি দিচ্ছেন। তাহলে না, বাকি 20, বাচ্চাদের বিষয়েও হেডলাইন হয়েছে, বা না না প্রতিনিয়ত হয়েছে, আপডেট কিন্তু আপনি হচ্ছে। আপনি স্ক্রল তো আমি দেখলাম, আমি তো এই ঘন্টাখানেক টেলিভিশনের স্ক্রল গুলো দেখলাম ভাইয়া। আপনি সেখানে দেখেন, আপনার, আমার কথা হচ্ছে ঠিক আছে, দুটি আমার ইম্পর্টেন্স, আমার পাইলট ছেলে মারা গেছে, এটা প্রফেশনাল, মারা যেতে পারে, ইটস নট ভেরি ইম্পর্টেন্ট থিংস। দুর্ঘটনায় মারা গেছে, এটা নিয়ে মায়া কান্না করা কিছু না, এটা নিয়ে টেলিভিশন নিউজ করা কিছু নাই। দুর্ঘটনায় মৃত্যুটা, মারা গেছেন উনি, এই ছিল কান্নাকাটি করা, দিস ইজ স্টুপিডিটি, দিস ইজ স্টুপিডিটি অফ দ্য মিডিয়া। কারণ মানুষ সে তো তার জানতে চায় ডিউটি, ঘটনাগুলো কি সে ঘটছে। অন ডিউটি, সে অন ডিউটি, সে মারা যেতে পারে, সে ট্রেনিং করছে, সে রিস্ক তো আছেই, তার মারা যেতে পারে, এটা জি। অস্বাভাবিক কিছু না, মারা যেতে পারে। এটা নিয়ে তো তার তার জীবনের এই ছিল, এই হইতো, ওই হইতে পারতো, এগুলা তো বলা যে মানে রূপ মানে কাহিনী বলা। কিন্তু বড় কথা হয়েছে আমার শিশুগুলা যে মারা হইলো, এটা তো হত্যা করা হয়েছে, এই শিশুগুলাকে হত্যা করা হয়েছে। এখন যদি কেউ বলে পরিকল্পিত হত্যা করা হয়েছে, আপনারা ডিনাই করবেন কি করে? এখন যদি কেউ বলে দেশের রাজনৈতিক অবস্থা অস্থিরতা সৃষ্টি করার জন্য, দেশের সরকারকে মানে নড়ে চড়ে বসার জন্য, সরকারকে চ্যালেঞ্জের মধ্যে ফেলার জন্য এই শিশু হত্যা করা হয়েছে। আজকে আপনারা দেখেন বার্নিং ইউনিটে একটা হাসপাতাল আছে, আমি জানি না আপনারা এই এটা আনবেন কিনা। আপনি বলেন যে বার্নিং ইউনিট হাসপাতালটা করে কি সামন্তলাল কোনো পাপ করেছিল? তার এক্স্যাক্টলি, পাপ সে হয়েছে, প্রশ্নটি উঠেছে। তার পাপ হয়েছে সে কেন শেখ হাসিনার মন্ত্রণালয়ে গেল? আরে বাবা, শেখ হাসিনার মন্ত্রণালয় তো সেনার প্রধানও ছিল, শেখ হাসিনা মন্ত্রণালয়ে তো অনেক সচিবরা ছিল, শেখ হাসিনার ইয়েতে তো অনেক পুলিশ অফিসার ছিল, অনেক মিলিটারি অফিসার ছিল, তাহলে তাদের কি হচ্ছে? এখন সামন্তলালকে আপনারা আজকের এই ক্রাইসিস পর্যন্ত তাকে আপনারা নিয়ে আসেন নাই, যে একজন এক্সপার্টাইজ বিল্ড আপ করছে। এবং আপনারা জানেন যে গত সাভারের বার্নিং কেসের পরে তার যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এবং তারই কারণে একটা হাসপাতাল হয়েছে। আজকে আপনি এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আসবে মানুষের কাছে, না, এখন স্বাভাবিকভাবে। ওই সেটা নিয়ে মানুষ লিখছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামন্তলাল সেনা অপরাধ কি, এবং তিনি বিশ্ব সেরা একটি হসপিটাল নির্মাণ করেছেন। এখন সেই হসপিটালের নাম শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, অথবা তিনি শেখ হাসিনা মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, এই জন্য তার নামে হত্যা মামলা দিয়ে দেওয়া হলো, তিনি সম্ভবত আত্মগোপনে আছেন। তো এখন এই ক্রাইসিস মোমেন্টে তার শরণাপন্ন না হয়ে এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, উপদেষ্টারা বলছেন বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে আসা হবে যারা অগ্নিদগ্ধ হয়েছেন তাদের চিকিৎসার জন্য। এটা কোন ধরনের মানসিকতা আমাদের, আর তার অপরাধটি কি? না না আমাদের তো আরো সামন্তলাল ছাড়া, কিন্তু সামন্তলাল তো আমাদের যদি গ্রেফতার করা হয়েছে, সে বোধহয় গ্রেফতার আছে, তাকে তো আমরা হাসপাতাল থেকে এনেও তাকে চিকিৎসা করাতে পারতাম। বা তাকে আমরা যদি আজকে আমার এই জাতীয় প্রয়োজনে তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে ঘোষণা দিতে পারতাম, আপনি জি। আসেন দেখেন। আপনি এই যে আমাদের রাজনীতিটা প্রতিহিংসা রাজনীতি শুরু হয়েছে আজকে, কষ্ট লাগে। এই ছেলেগুলা কি অপরাধ, কি অপরাধী বাচ্চাগুলা, যারা আপনার নিরাপত্তা বললেন না, তারা স্কুলে পড়াশোনা করতে গেছে, ক্লাস 3, 4 এর ছেলেরা ক্লাসরুমে বসে আপনাদের দুর্ঘটনার কারণে মারা যাবে। আর আপনারা এখানে টেলিভিশনে আপনার নাচ গান দেখাবেন, আপনারা বিভিন্ন অনুষ্ঠান করে বেড়াচ্ছেন, আপনারা আলোচনা করে বেড়াচ্ছেন। আমরা দেখলাম না আমার প্রধান উপদেষ্টা সাহেব দৌড়ে সেখানে যেতে, আমি দেখলাম না আমার স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যেতে, আমি দেখলাম না আমার স্কুল এডুকেশন শিক্ষামন্ত্রী সেখানে যেতে। তাহলে ওরা কিসের জন্য এখানে আছেন? কেন এখানে আছেন? কি করতে তারা আছেন? আমার 20 জন শিশু, এইভাবে নিরপরাধ শিশু মারা যাবে, তার দায় দায়িত্ব কেউ নেবে না, তার দায় কাউকে করবেন না। আর পাইলটের কথা বলবেন, বিমান দুর্ঘটনা হয়েছে, ইট ইজ নিউজ হেডলাইন। আপনার বিমানটা ওখানে কেন দিল? আপনি কেন
এরকম ঢাকা ক্যান্টনমেন্টে বা ঢাকা এরকম পরিবেশে আপনি প্রশিক্ষণ করাচ্ছেন কেন, কি কারণে? এইটুকু সেন্স বিমান বাহিনী প্রধানদের নাই? এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার মতো অবস্থা কি আমাদের দেশের এয়ারফোর্স অফিসারদের মাথায় নাই? আপনি ঢাকা এয়ারপোর্টের পাশে আপনার সচিবালয়, ঢাকা এয়ারপোর্টের পাশে আপনার প্রধান উপদেষ্টা অফিস, তিনটে সেনা প্রধান থাকেন ক্যান্টনমেন্টে, আমার কয়েক ডজন জেনারেল থাকে ক্যান্টনমেন্টে। আজকে এটা বলেন, এরকম একটা জায়গাতে আপনি কি করে এখানে বিমানের প্রশিক্ষণ দেন? এখানে কেন ঢাকা শহরে কেন একটা সোলো ফ্লাইট মতো এরকম ঝুঁকিপূর্ণ হবে? আমি তো দাবি করব বিমান বাহিনী প্রধানকে ফাঁসিতে লটকানো উচিত। আমি দাবি করবো, বিং আর্মি অফিসার, আমি দাবি করব এই 20টি হত্যার দায় বিমান বাহিনী প্রধানকে নিতে হবে। উনি কেন অ্যালাউ করলেন ঢাকা শহরের মধ্যে এরকম একটা সোলো ফ্লাইট চালানোর জন্য? এত উত্তরা এলাকাটা কত গিঞ্জি দেখেন, আপনার প্লেনটা উঠলেই আপনার সঙ্গে আপনি কচু খেত, প্লেনটা উঠলেই আপনার ক্যান্টনমেন্ট, প্লেনটা উঠলে আপনি এদিক দিয়ে ওদিক দিয়ে করলে আপনার কি বলে যদি দক্ষিণের দিকে যান তাহলে দেখেন আপনার আপনার ফার্ম গেট, তেজগাঁ, কত। আবার যদি আপনি উত্তর দিকে আমি যান, আপনার সঙ্গে একটু যোগ করতে চাই। সেটি হচ্ছে এই এই বিমানটি নাকি F7 ফাইটার 2006 সালের মডেল, এবং F7 BGI যেটি ভেঙে পড়েছে, বিধ্বস্ত হয়েছে, সেটা 2022 সালের ভার্সন। মানে এই শ্রেণী বিমান এখনো দেশে ব্যবহার করা হয় কিভাবে, সে প্রশ্নটিও উঠেছে। সেটার জবাব দিবেন আমাদের সরকার প্রধান, হয়তো উনি বললেন 11 মাসে আসছে, আমি কি জানি। কিন্তু আমি বিমান বাহিনী প্রধান দায়ী করতে চাই, উনি অ্যালাউ করলেন কেন এটা সলো ফ্লাইট ঢাকা ক্যান্টনমেন্টের বিমান থেকে চালানোর মতো? উনি কি করে পারমিশন দিলেন? এই পারমিশন তো উনি দিয়েছেন, ওনার পারমিশন ছাড়া তো হয় নাই। উনি কি বোঝা যাচ্ছেন এখানে? অথচ ঢাকা এয়ারপোর্টটা দেখেন, আমার তেজগাঁও এয়ারপোর্টে কি বানানো হয়েছে। আবার ঢাকা এয়ারপোর্টের চারপাশে ওনারা আনন্দ বিহারে জায়গা বানাচ্ছেন। এই ক্যান্টনমেন্টের এই জায়গাটা, এয়ারপোর্টের জায়গাটাকে দেওয়া হয়েছে আনন্দ বিহারে জায়গা বানানোর জন্য? এটা দেওয়া হয়েছে বিমানবন্দরের জন্য। বিমানবন্দর যদি প্রয়োজন না হয় আপনারা ছেড়ে দিবেন, এয়ারফোর্স সম্পত্তি তো না, এটা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পত্তি, এটা বিমান বাহিনী সম্পত্তি না, এটা মিলিটারি স্টেট অফিসের সম্পত্তি, এটা কোনো বাহিনীর সম্পত্তি না, এটি হলো সেনা নিবাসের সম্পত্তি। এখানে আপনারা কেন এই ধরনের কাজগুলা করবেন? এবং সেখানে আপনারা এখন আনন্দ বিহারে জায়গা বানিয়েছেন। এবং অনেকে বলতেছে আজকে, যেটা আমি শুনতেছি সবার কানে কানে, সবাই মুখে মুখে বলতেছে, আমাদেরকে বলতেছে, ভাই বলেন না কেন, আপনি কিছু বলেন না কেন? প্রশিক্ষণের টাকা নাকি ব্যবহার করা হয় না? বিমানে যে প্রশিক্ষণ টাকা দেওয়া হয় সেগুলো দিয়ে তারা ওই ডেকোরেশন পিস বানায়। ঢাকা ক্যান্টনমেন্টের বিভিন্ন বিমান বাহিনীর বিভিন্ন ইমারতের তারা ট্রেনিং এর টাকা দিয়ে তারা ইমারত বানায়। এটা আমি জানি না কতটা সত্য, কিন্তু আমাকে জানাচ্ছে অনেকে যে আপনারা এগুলো বলেন না কেন, আপনারা এগুলো দেখেন না, আপনাদের চোখ নাই, কি হচ্ছে এগুলো? আপনারা আপনারা সবাইকে আমি অন্ধ হয়ে গেছেন, সবাই কি বৃদ্ধ হয়ে গেছেন? বিমান বাহিনীর প্রধানকে আমাদের ভয় করতে হবে, সেও বাঘের বাচ্চা হয়ে গেছে বাংলাদেশে, তাকেও আমাদের ভয়ে বিরত থাকতে হবে। টাকা ক্যান্টনমেন্টের মধ্যে সে সে যা কি করতেছে এগুলা আপনি যদি দেখেন স্যার তাকাইয়া, সারা কুর্মিটোলা এয়ারপোর্টটাকে সে কি বানিয়েছে, একটা পার্ক বানিয়ে ফেলেছে সে। কেন বানিয়েছে? এবং সেখানে সাধারণ মানুষ যেতে পারে না। কার জন্য? তোমার কে দিয়েছে এগুলা? এবং এই প্রশিক্ষণ বিমান সোলো ফ্লাইট স্যাংশন দিয়েছেন সরি বিমান বাহিনী প্রধান, এবং তাকে সাহায্য করতে গিয়ে আজকে সেনা প্রধান পর্যন্ত কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে। সেনা প্রধানের উপর আঙ্গুল তুলতেছে মানুষ। কারণ সেনা প্রধান কেন তাড়াতাড়ি প্রম্পটলি গিয়ে রেস্কিউ অপারেশনে গেল? কারণ রেস্কিউ অপারেশন তো করার কথা এয়ারফোর্স। তার রেস্কিউ ফ্লাইট কেন গেল না? সঙ্গে সঙ্গে হেলিকপ্টার কেন গেল না? সঙ্গে সঙ্গে হেলিকপ্টার গিয়ে ওখানে কেন তারা স্মোক দিয়ে স্কুলের উপরে দিয়া কেন ফেলানো হলো না? কেন সেখানে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফেলে দিয়ে ওখানে ওগুলোকে বন্ধ করা হলো না? কি কারণে হলো না? তাদের হেলিকপ্টার কোথায় ছিল? এত কাছাকাছি কেন যেতে পারলো না? এগুলা বিমান বাহিনীর প্রধানকে জবাব দিতে হবে, আমাদের কথা বলতে হবে। আমরা এত ভীতু হয়ে থাকলে তো হবে না। গত 20 বছরে 15 বছরে বিমান বাহিনীর প্রশিক্ষণের টাকা কোথায় গিয়েছে আমরা হিসাব চাই। পরিষ্কার বলছি পান্না সাহেব আপনার কাছে, কে আমাকে কি বলবে আমি জানি না, আমাকে জনগণ জানতে চাচ্ছে, আমাকে অনেক অফিসাররা ফোন করে বলতেছে আপনি বলেন না কেন এগুলা। আমরা জানতে চাই কেন প্রশিক্ষণের টাকা ব্যয় করা হচ্ছে না, কেন উইদাউট ইনস্ট্রাক্টর অনেক সলো ফ্লাইটে পাঠিয়ে দেওয়া হলো তাকে, কি কারণে? এই ছেলেটার জীবন বড় কথা না, বড় কথা হচ্ছে এই যে 200 ছেলে যে আজকে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, তার জবাব কে দিবে?
কে দিবে তার জবাব? আমরা জবাব চাই, বিমান বাহিনী প্রধানের জবাব চাই, অনতিবিলম্বে তার ফাঁসি চাই। এই 200 ছেলে মেয়ের কাতরানোর এই কষ্ট আপনাদের গায়ে পৌঁছে না? আপনাদের কানে যায় না? এই 200 অনাথ ছেলে মেয়ে, শিশু ছেলে মেয়েরা আজ কাতরাচ্ছে হাসপাতালে, তাদের 70% 80% শরীর তারা পড়ে গেছে। তাদের কষ্ট আপনাদের কানে যায় না? তাদের দুঃখ আপনাদের লাগে না? আপনারা এখনো বসে আছেন হেলিকপ্টার দিয়ে তার তার বাচ্চাকে, তার বউকে নিয়ে আসেন, রাজশাহী থেকে নিয়ে আসছেন, কি মজার রিক্রেশন ট্রিপ নিয়ে আসছেন, তার তার মা বাবাকে নিয়ে আসবেন। আর এই ছেলেদের বাবা মাকে কি করেছেন? পাইলটের বাপ মাকে নিয়ে আসবেন রাজশাহী থেকে বাংলাদেশে প্লেন দিয়া। আর আপনি এই 200 ছেলে মেয়েদের খোঁজ দেন নাই কেন? আপনি চিকিৎসা ব্যবস্থা করেন নাই কেন? হেলিকপ্টার দিয়ে তাদেরকে কেন হাসপাতাল নিয়ে যান নাই? কি কারণে নিয়ে যান নাই? আজকে আমাদের কেন উষ্মা প্রকাশ করতে হচ্ছে? কেন এগুলো বলতে হচ্ছে? দেশটা কি হয়ে গেছে? ফ্রি স্টাইল হয়ে গেছে, যার যা খুশি। ডক্টর ইউনূস সাহেব, আপনি প্লিজ আল্লাহর ওয়াস্তে, ইট ওয়াজ ইউর ফরমোস্ট ডিউটি ছিল আপনার তাৎক্ষণিকভাবে এই 20টা মৃত্যুদের পাশে আপনি যাওয়ার। যদি শারীরিক কাজ দিতে না পারেন, ইউ আর মেডিকেলি আনফিট স্যার। স্যার, ইউ আর মেডিকেলি আনফিট। আপনি বাইরের মতো ঘুমিয়ে যাচ্ছেন, ঘুমিয়ে ঘুমিয়ে রাষ্ট্র চালানো যাবে না। আই এম ভেরি সরি যে আমি আই টু বি হার্শ ইন মাই ঠিক ল্যাঙ্গুয়েজ, আছে, এটা বাট এটা সবারই মনে আমি এই প্রার্থনা। 200 ছেলে মেয়ের কাতরান সহ্য করতে পারতেছি না। এটা আমার সহ্যের সীমা বাইরে চলে যাচ্ছে। উই ক্যানট টলারেট দিস। আমরা এগুলো সহ্য করতে পারবো না। আসলে আমরা মরি, আমাদের শিশুদেরকে, আমাদের সন্তানদেরকে হত্যা করার কোন অধিকার পান না আপনাদের নাই, আপনাদের কারো নাই। স্কুলে পড়তে যাবে শিশুরা, তার উপরে আপনি বিমান ফেলাইয়া দিবে তার উপরে নিয়ে, আর সেখানে শিশুরা মারা যাবে। 200-300 ছেলে মেয়ে আজকে সারা ঢাকা শহরে কাতরাচ্ছে। কোথায় আছে না আছে কেউ বলতে পারতেছেন না। কোন হাসপাতালে আছে বলতে পারতেছেন না। কোন হাসপাতালকে আপনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন নাই, কোন হাসপাতালকে রেস্কিউ স্টেশন মানান নাই, ডাক্তারদের ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন নাই, আপনি ডাক্তারদেরকে নিয়ে আসেন নাই। কেন আপনি উত্তরাতে সকল হাসপাতালগুলোকে ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারতেন না? ক্যান্টনমেন্টে সিএমএ ছিল, এয়ারফোর্সের ছিল, পারতেন না? আপনি ওখানে সামন্তলাল না আসে বাদ দেন সামন্তলাল, কিন্তু আপনি বাণী ইউনিট অনেক ডক্টর আছেন, জি, কেন আপনি শত শত অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে সরাসরি নিয়ে গেলেন না? এই শিশুদের কান্না আপনাদের কানে যায় না? আপনি এত নির্দয়, আপনার ক্ষমতার জন্য এত লোভী হয়ে গেছেন, আপনার দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য আপনারা সবকিছু আট ঘাট বেঁধে লেগেছেন। আপনার লজ্জা করলো না আজকে? আপনারা ওখানে বসে দোয়া করেন, হাত তুলে দোয়া করেন, আপনারা ছুটে গেলেন না কেন? আপনার সমন্বয় কি বলেন আপনারা? আপনারা কি করবেন? দেশের সংস্কার করবেন। এই সংস্কারবাদীরা ছুটে গেলেন না কেন আপনারা সেখানে দেখতে? ও বাচ্চাদের ওর দোয়া করেন, আপনি হাত তুলে দোয়া করলেই একেবারে ওরা ভালো হয়ে যাবে কেন? বৌদ্ধবাজি করেন, বৌদ্ধবাজি দেখেন আপনারা। কাজে আপনাদেরকে আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি, এবং তীব্র ভাষায় আমি বিমান বাহিনী প্রধানের শাস্তি কামনা করছি। কারণ তিনি কেন ঢাকা শহরের মতো জায়গাতে একটা সোলো ফ্লাইট করার জন্য, একটা ফার্স্ট ফ্লাইট তাকে চালানোর মতো অনুমতি দিলেন? এর আমি দায় আরেকটা বিষয় বিমান জানতে চাই। বাহিনীর মতো নিতে হবে। আমরা ইমিডিয়েটলি তাকে ওএসডি দেখতে চাই। আমরা আজকের মধ্যে তাকে অপসারণ দেখতে চাই। উই ওয়ান্ট হি শুড তিনি বি তো আবার রিমুভড শুনলাম ইমিডিয়েটলি। তিনি তো হি আবার শুড বি শুনলাম যে রিমুভড। আমরা শুনলাম তিনি আবার নাকি তুরস্কে গেছেন আজকেই। এটা শুনতে পেলাম হঠাৎ করে। He should be called back. He should be called back and he should be removed from this post. That is disgrace. সে কেন অনুমতি দিল এই ঢাকা শহরের মধ্যে একটা সোলো ফ্লাইট, একটা পাইলট, একা ফার্স্ট আমি নবিশ পাইলট, এবং ফার্স্ট ফার্স্ট ট্রিপ, দ্য ফার্স্ট রাউন্ড, সে কি করে পারমিশন দিল? সে মানুষকে আমি মানুষ মনে করে না? জি, আমি একটু 2 মিনিটের মধ্যে শেষ করবো মেজর আখতারুজ্জামান। আহ অনেক ধরনের গুঞ্জন, অনেক ধরনের গুজব উঠছে, সেই জায়গা থেকে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে দুর্ঘটনা তো দুর্ঘটনায়, তারপরেও যদি বলছিলাম যে এর পেছনে অনেক রহস্য হয়তো থাকতে পারে, কোনো কোনো দুর্ঘটনার পিছনে, কোনো কোনো দুর্ঘটনার পিছনে নানান ধরনের ডিজাইন থাকতে পারে। আপনি কি মনে করেন যে এর পেছনে আসলেই কোনো ষড়যন্ত্র আছে, যারা ষড়যন্ত্রের বিভিন্ন ধরনের প্রশ্ন তুলছে? দেখেন, যে কোনো কিছু পিছিয়ে মানুষ ষড়যন্ত্র খুঁজতে পারে, কিন্তু এখানে আমি 3টা জিনিস দেখতে পাচ্ছি, যেই 3টা জিনিস আমাদের গ্রস ভায়োলেশন হয়েছে, এর জন্য দৃশ্যমান।
একটা হলো এই ফ্লাইটটি, এই ট্রেনিং প্রশিক্ষণটা দেওয়ার জন্য অনুমোদন কেউ দিয়েছে। না, ওটা ঠিক আছে, ওগুলো তো আপনি বলেছেন। না, আমি শুনেছি। জানতে চাচ্ছি যে কাজে এখানে এখানে হয়তো এই যে আমি আজকে বিমান বাহিনী প্রধানের উপরে যে চড়াও হয়েছি বা কথা বলতেছি, হয়তো এইটাও মনে অনেক মধ্যে ষড়যন্ত্রে তাকে আমরা সরানোর জন্য বলতেছি, তার ব্যর্থতাকে আমরা হয়তো এভাবে আমরা দেখতে পারি, কিন্তু না, ওটা তো ষড়যন্ত্র পরে কেউ না বিষয়। করলে। তার আগে এই সব বিষয় নিয়ে কোনো ষড়যন্ত্রের কোনো, যেমন এটি কতটুকু সত্য আমরা জানি না। যেমন একটি বিষয় খুব ভাইরাল হয়েছে, অ্যানোনিমাস মেইন পেজ নামে একটা ফেসবুক পেজ, সেখানে গত 19 তারিখে একটি পোস্ট দেওয়া হয়, এই স্কুল বিল্ডিং উইল ক্লাবস লিভিং লটস অফ কিডস লাইফলেস, উই সি এ টেরিবল ডিজাস্টার ফার্স্ট কামিং, দিস উইল বি অ্যাজ এ রেজাল্ট অফ পুয়ার মেইনটেনেন্স অফ দ্য বিল্ডিং। কোন বিল্ডিং এর কথা বলেছে আমরা জানি না, পুয়ার মেইনটেনেন্স এর কথা বলা এটা খুবই হচ্ছিল। ক্লিয়ার, এটা এবং খুবই ক্লিয়ার। শুনেন, আমাদের শিক্ষামন্ত্রী যিনি আছেন, তিনি ইন্টারন্যাশনাল রিফিউজির অর্গানাইজেশনের একজন লোক। ইন্টারন্যাশনাল রিফিউজি যারা হ্যান্ডেল করে, দে আর অল ক্রিমিনালস, অল ইন্টারন্যাশনাল ক্রিমিনালস। তারা মানুষকে এক দেশ থেকে আরেক দেশে পাচার করে, এক দেশ থেকে আরেক দেশে পাচার করে। এটা হলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। অল যারা আমরা দেখবেন যে রিফিউজিস যারা হ্যান্ডেল করে, রিফিউজি মানে কি, এক সবাই দেশ থেকে নিশ্চয়ই না, বিতাড়িত হয়ে আসে। সবাই নিশ্চয়ই না, ইমিগ্রেশনে তো অনেকে কাজ সো করে। হি ওয়াজ দ্য রিফিউজি ইন চার্জ। নাও এখন নতুন করে কাজ করার জন্য কি হচ্ছে, স্কুল বিল্ডিং নতুন করে করতে হবে, নতুন করে বানাতে হবে। ফলে এটা তো ইউজ হইতেই পারে, ষড়যন্ত্র হতে পারে, স্কুল বিল্ডিং গুলো পুরনো হয়ে গেছে, এত মানুষকে নতুন করে করতে হত্যাকাণ্ডের হবে। মধ্যে দিয়ে, নতুন করে এত করতে মানুষকে গেলে নতুন করে হত্যাকাণ্ডের টাকা। মধ্যে দিয়ে সামান্য কয়েক কোটি টাকা লাভ করার জন্য এতগুলো হত্যাকাণ্ড করা হবে, এটা এটা কি মানা যায়? লাভ না, এটা হাজার হাজার কোটি টাকার লাভ। আপনি এখন দেখেন কি হবে, সকল স্কুল কলেজ গুলাকে এখন করা হবে। এখন দেখবেন আবার এগুলোকে নতুন করে ফায়ার ব্রিগেড আনা হবে, নতুন করে বা কেনাক বেচা শুরু হবে, নতুন করে আবার স্কুল বিল্ডিং গুলাকে নতুন করে করা শুরু হবে। আবার দেখবেন বিভিন্ন দেশে হাজার হাজার কোটি টাকার তো ব্যবসা শুরু হয়ে গেল আজকে। এটা তো শিক্ষামন্ত্রী জন্য সহজ হয়ে গেল, রিফিউজিরা ব্যবস্থা করে দিল। কাজে এ যারা করে এরা তো ওই 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 লাইনের লোক। এটা ছবি দেখলে বোঝা যায় যে ইন্টারন্যাশনাল র্যাকেটিং। এবং তারা শিক্ষামন্ত্রীকে এডুকেশন বাজেটে এই ইমিডিয়েটলি বিল্ডিং গুলো রিপেয়ার করার জন্য করা হয়েছে। এই রিফিউজি প্রপাগান্ডা আমরা অনেক দেশে দেখেছি, এরকম প্রপাগান্ডা করে লেবাননে হয়েছে, সিরিয়াতে হয়েছে, ইরাকে হয়েছে, রোহিঙ্গাতে হয়েছে, আপনার আমরা ইস্ট তিমুরে হয়েছে, আমরা সুদানে দেখেছি। এরকম তো অহরহ দেখতেছি। আমরা হাইতি দেখেছি, ইথিওপিয়া দেখেছি। এই রিফিউজি যারা কন্ট্রোল করে, দে আর দি অ্যানাদার, মানে বিগেস্ট, মানে পৃথিবী মাফিয়া। রিফিউজি কন্ট্রোল যারা করে, বুঝেন না, এদিকে কেউ অস্ত্র দেয়, কেউ খাদ্য দেয়, কেউ ওষুধ দেয়। এটা বিগ বিজনেস, ইটস এ ভেরি লার্জ বিজনেস। কাজে এখানে আমার রিফিউজি মিনিস্টারকে, রিফিউজি পার্সন এক্সপার্ট কি মানে শিক্ষা, শিক্ষার উপদেষ্টা, হিজ গুড ফ্রেন্ড অফ মাইন্ড, আমরা একসঙ্গে আমরা চলেছি করে, কিন্তু উনি হি ইজ এ রং পার্সন টু বি এডুকেশন মিনিস্টার। সে রিফিউজি নিয়ে কাজ করছে। মানুষের দুঃখ দুর্দশা নিয়ে যাদের ব্যবসা, যাদের আয় রোজগার, মানুষের কষ্ট, মানুষের দুঃখ, তাদের কাছে 200-500 ছেলে মেয়ের মৃত্যু কিছু না। তার মৃত্যুর মাধ্যমে তো তারা আয় করে। এই মৃত্যু হলে রিফিউজি এক দেশ থেকে আরেক দেশে যায়, সেখান থেকে হয়। কাজে এখানে এটা তো ষড়যন্ত্র বলবেন না, এটা পরিকল্পিত। এটাও শিক্ষামন্ত্রীর যে বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ আছে। শিক্ষা সচিব দেখেন না শিক্ষাকে, হুইজি। ঠিক আছে, আপনি এটা এগুলো দেখেন না, আমরা মানুষগুলো জানবো কে, আপনি যে এগুলোকে দেখেন, আইডেন্টিফাই করেন, এগুলোকে বলেন, জনগণের সামনে পরিষ্কার করেন, এক্সপোজ করেন এদেরকে। এরা কারা, কোত্থেকে আসছে, হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড, প্লিজ সি। এই বাংলাদেশে পানি ঘোলা করে এখন যে যেরকম ভাবে পারতেছে কামাই করা, নতুন করে চেষ্টা করতেছে। কিন্তু যেমন সেদিন আহ, 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 আজকে আমি নিশ্চয়ই। আমি আবার আপনাকে বলছি, এটাকে উড়াইয়া দিয়েন না, উড়াইয়া দিয়েন না। এই নিউজ গুলা যদিও আমি মনে করি ফেক, কিন্তু ডেলিভারিটলি ইন্টেনশনালি করা হচ্ছে উইথ দ্য পারপাস। কারো কারো পারপাস সার্ভ করে দেবো। আমি শিক্ষামন্ত্রীর কাছে বলবো, আই ওয়াজ এক্সপেক্টিং হিম, সবার আগে উনার স্কুলে যাওয়া উচিত ছিল। হি হ্যাজ ফেইলড টু গো। হি হ্যাজ নো রাইট টু রিমেইন এজ এডুকেশন মিনিস্টার, অ্যাডভাইজার। আমি প্রতিবাদ আমরা করবো, আমি বলবো। আমরা ধন্যবাদ আমাদের আপনাকে। দায়িত্বশীলতার জায়গাগুলো অবশ্যই দৃশ্যমান করতে চাই সবারই নিশ্চয়ই। এবং আপনি যে প্রশ্নগুলো অ্যারাইজ করেছেন, সেগুলো নিশ্চয়ই কোনোটি একেবারে আহ মানে অযৌক্তিক কিছু তা নিশ্চয়ই নয়। এবং হয়তো কিছু বলেছেন, ক্ষোভ থেকে বলেছেন। এবং আমরা চাইবো নিশ্চয়ই এগুলো কোনো কিছুই, যে আশঙ্কাগুলো করা হচ্ছে, তা শিশু কোনোটাই শিশুর সত্য নয়। জীবন, শিশু শিশুর জীবনে কি আপনি খুব সঞ্চয় করবে না?
অবশ্যই, দুইশো অবশ্যই। না, আমি জীবন কি বলা বলছি, কি করতে হবে? আপনার আপনার মানসিক অবস্থা নিশ্চয়ই এরকম অসংখ্য মানুষের যন্ত্রণা হচ্ছে, ভিতরে ছটফট দুইশো হচ্ছে। শিশু মাসে আহ, কাতরাচ্ছে, মৃত্যুর মধ্যে কাতরাচ্ছে। এদের জি। জন্য আমাদের, এদের জন্য খুব, কেন আমি তো পারলে আমি আরো, আমি মেরে ফেলতে পারছি, চাই ওদেরকে, ওই যে লোকগুলা ব্যর্থতার জন্য হয়েছে। আমার জি। যদি ক্ষমতা থাকতো, আই উড হ্যাভ কিল দেম। অনেক ধন্যবাদ মেজর আকরুজ্জামান আপনাকে। দর্শক, শেষ করছি। আহ আমরা জানি না যে এই ধরনের দুর্ঘটনা আবারও আমাদেরকে দেখতে হবে কিনা, তবে মেজর আকরুজ্জামান যে সতর্কতা অবলম্বনের জন্য যে বিষয়গুলো উত্থাপন করলেন, নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষকে, সরকারকে এই বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।